এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষিকা হওয়ার উপলক্ষে আমি 2014 বর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং বর্তমানে আমি একটি পঞ্চায়েতে বিশেষ কাজের সঙ্গে যুক্ত আছি। আচ্ছা, তাহলে পঞ্চায়েতের কাজটা এত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আপনি এই চাকরিতে কেন আসবেন? স্যার, পঞ্চায়েতের কাজটা যেহেতু একটা অস্থায়ীমূলক কাজ, সব মানুষই চায় একটা স্থায়ীমূলক কাজে যুক্ত হতে। তাই স্যার আমার ওটার পাশাপাশি স্যার এটাতে আমি পরিশ্রম করছি, এটাতে টিচিং প্রফেশন যেহেতু আমার ভালো লাগে, তাই আমি স্যার এটাতে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, আপনার অনার্স কিসের? স্যার আমার অনার্স নয়, আমার পাস গ্রাজুয়েট। আচ্ছা আচ্ছা, আপনি পাস গ্রাজুয়েট না? আচ্ছা, তা ম্যাডাম আপনি বলুন, আপনি এসসি এসটি জেনারেল এগুলো কি আছে এর মধ্যে? স্যার আমার এসসি এসটি নয়, আমার ইডাব্লিউএস আছে। ইডাব্লিউএস। ম্যাডাম আপনার একটা জিনিস, একটা কোশ্চেন ছিল আপনাকে। কোশ্চেনটা হচ্ছে, এই যে আমাদের আরক্ষণ মানে সংরক্ষণ, রিজার্ভেশন, হুম। এটা কি কতটা গুরুত্বপূর্ণ এইটা সম্পর্কে একটু আলোকপাত করেন না? রিজার্ভেশনটা আপনার পার্সপেক্টিভ বলেন, বলতে পারলাম কোশ্চেনটা? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা স্যার, বলেন। রিজার্ভেশন অবশ্যই প্রয়োজন আছে। কারণ সমাজের অনেক স্তরের মানুষ আছে যারা পড়াশোনার সুযোগ পায় না, পড়াশোনার আলোক থেকে বঞ্চিত, যেমন এসসি এসটি সাঁওতাল, এই এই যে সম্প্রদায় আছে তারা পড়াশোনা থেকে অনেকটাই বঞ্চিত। তাই তাদের যদি আমরা এই সংরক্ষণের ব্যবস্থা করি বা চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা দিই, তাহলে তারাও পড়াশোনার এই আলোতে আসতে পারবে। তাই স্যার সংরক্ষণের অবশ্যই প্রয়োজন আছে। আচ্ছা, কিন্তু ম্যাডাম একটা জিনিস দেখুন, এই যে সংরক্ষণ, এই যে সমস্ত ডাক্তার বেরোচ্ছে, ভুয়ো ডাক্তার, এসসি এসটি ডাক্তার, এদের সম্পর্কে তো সমাজ তো এগুলোকে ঠিক চোখে দেখছে না, তাই না? তা হ্যাঁ আপনি স্যার। যেটা বললেন, ঠিক আছে, সেগুলো আর্থিক দিক থেকে ঠিক আছে, কিন্তু নাম্বারের ক্ষেত্রে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। হুম হুম। বুঝতে পারলাম। হ্যাঁ। আপনি হ্যাঁ স্যার। আর্থিক দিক থেকে রিজার্ভেশন করুন, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে দেখুন ম্যাডাম, একজন সাধারণ ক্যান্ডিডেট, ওকে 90 পেতেই লাগবে, হুম ঠিক আছে? হুম। তার মধ্যে যে 90 পেয়েছে আর যে 89 পেয়েছে, তার মধ্যে কোয়ালিটি আছে না ভাগ্য? স্যার ভাগ্য। ভাগ্য। তাহলে যে 89 আর যে 90 তার ভাগ্য, হুম। তাহলে এসসি এসটি তেও কি ভাগ্য? না স্যার, এসসি এসটিটা ভাগ্য নয়। তা কেন, এটা কোয়ালিটি না? আমার তো মনে হয় কোয়ালিটি। 89 আর 90 এর মধ্যে কোনো কোয়ালিটি নেই, একটার কোয়ালিটি আছে তো। হুম। তা ভাগ্য কি করে বলছেন এটা? বলতে পারলাম। হ্যাঁ স্যার। তাহলে এটা তো কোয়ালিটি। এইবার হুম কেন হুম এই কথাটা বললাম, তাহলে যে 90 পেয়েছে তার মধ্যে সেই সেই কোয়ালিটিটা আছে, হুম। ডাক্তার হওয়ারই বলেন বা ইঞ্জিনিয়ার হওয়ারই বলেন। কিন্তু হ্যাঁ তার স্যার। পাশ দিয়ে একজন, সে 88 পেয়ে সে ডাক্তার হয়ে যাচ্ছে, সে হুম। ডাক্তার হওয়াতে তার একটা সিট রিজার্ভ হয়ে গেল, মানে যে 90 পেয়েছিল সেও পেল না চাকরিটা। হ্যাঁ স্যার। তা এটা কি ঠিক হলো? না স্যার, এটা ঠিক নয়। যে আমাদের যে এসসি এসটি আছে তাদেরও পাশাপাশি যারা জেনারেল আছে তাদেরকেও স্যার সমান সুযোগ দেওয়ার উচিত বলে এটা আমার মনে হয়। কারণ আচ্ছা তারাও স্যার কষ্ট করে পড়ছে, তাদেরও যোগ্যতা আছে, তার মানে তারাও পড়াশোনার দিক থেকে এগিয়ে। এদিক থেকে স্যার জেনারেলদের সুযোগ সুবিধা দেওয়া উচিত। আচ্ছা, তার মানে এসসি এসটি দেরও সুযোগ সুবিধা দেওয়া উচিত, জেনারেলদেরও সুযোগ সুবিধা দেওয়া উচিত, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে অ্যাকচুয়াল পরিবর্তনটা তাহলে আসছে না কেন? যদি আপনাকে যদি মানে আজকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানিয়ে দিই, তাহলে আপনি কি পরিবর্তনটা করবেন এই রিজার্ভেশন সেক্টরে, শোনান একটু শুনি। হ্যাঁ স্যার, রিজার্ভেশনের ক্ষেত্রে স্যার আমি স্যার প্রথম প্রজন্মে অর্থাৎ যারা পাওয়ার উপযুক্ত, রিজার্ভেশনের ক্ষেত্রে এসসি এসটি যারা পাওয়ার উপযুক্ত তাদেরকে স্যার আমি অবশ্যই চাকরিটা দেব। তার পাশাপাশি যারা জেনারেলের উপযুক্ত তাদেরকেও স্যার আমি চাকরিটা দেবো স্যার। তা সেইভাবেই তো চলছে বর্তমানে অবস্থা। অ্যাকচুয়াল কি কিছু পরিবর্তন হয়েছে বলেন? স্যার এটা ক্ষেত্রে অবশ্যই কোনো পরিবর্তন হয়েছে? সরকার যেটা স্যার ভালো বুঝেছে সেটাই স্যার করেছে। তাই সরকার কোনো জিনিস খারাপ করতে পারে না, এটা আমার মনে হয়। আচ্ছা, আপনাকে একদিনের জন্য যদি মুখ্যমন্ত্রী বানানো হয়, আপনি কি করবেন? মুখ্যমন্ত্রী যদি বানানো হয়, আপনি কি করবেন বলেন? স্যার আমাকে যদি একদিনের জন্য মুখ্যমন্ত্রী বানানো হয়,
তাহলে আমি স্যার কাউকে আমি বেকার রাখবো না, যোগ্যতা নির্বিশেষে যার যতটুকু যোগ্যতা তাকে আমি সেই পরিমাণে চাকরি দেওয়ার ব্যবস্থা করবো। সেটা তো আপনি চাইছেন তাই। আপনি যা চাইছেন সরকার কি তাই চাইছে? বুঝতে পারলাম। আপনি চাইছেন সর- একটা চাকরি, সরকার সব বেকারদের চাকরি দিয়ে দিল, তাহলে পার্টির জন্য কে খাটবে? ভোটে কি করে জিতবে? স্যার যোগ্যতার তো, পড়াশোনার তো একটা নির্দিষ্ট একটা দাম আছে অবশ্যই। হ্যাঁ, দাম আছে তো। আছে তো, সবাই যদি আপনারা চাকরি করতে চলে যান তাহলে আমার পার্টিটা চলবে কি করে? সেই পড়াশোনার পাশাপাশি যদি আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করি, অর্থাৎ কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলি, সেই শিল্প প্রতিষ্ঠানের মাধ্যমেও কিছু সংখ্যক মানুষ সেইখানে কাজের ব্যবস্থা হবে, তার ফলে তাদের বেকারত্ব অনেকটা ঘুচবে, আমার এটা মনে হয় স্যার। আচ্ছা, সেটা তো টাটা করতে চেয়েছিল, তা ওটা বন্ধ হয়ে গেল কেন? টাটা তো করতে চেয়েছিল লোকজনের কর্মসংস্থান দেওয়ার জন্য, ওই যে টাটা ন্যানো প্রকল্পটা ছিল সিঙ্গুরে, যেটা আজ তো হুম। 20 বছর হয়ে গেল। এটা তো অবশ্যই করা উচিত ছিল বলে আমার মনে হয় স্যার। তাহলে হলো না কেন ম্যাডাম? কি কারণ ছিল? কি কারণ ছিল বলেন? কারণ স্যার পার্টির মানে কি বলবো স্যার, পার্টির বিভেদের ফলে এটা হয়েছে স্যার। পার্টির বিভেদের ফলে? আচ্ছা, ঠিক আছে, পার্টির বিভেদের ফলে হতে পারে, মানছি। এবার আপনি যদি স্কুলের প্রধান হন, মানে স্কুলের হেডমাস্টার হন, তাহলে আপনি সবার আগে পরিবর্তনটা কিসের করবেন এটা একটু বলেন। হ্যাঁ, পরিবর্তনটা করবো যে ধনী দরিদ্র সকলেই যাতে স্কুলে বা বিদ্যালয়ে, প্রাথমিক স্কুলে পড়াশোনা করতে আসে, যাতে স্কুল ছুটতে না হয়, এবং দারিদ্র মানুষদেরকে যারা পড়াশোনার আওতায় আসতে পারছে না তাদের বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের বোঝাবো যে পড়াশোনার গুরুত্বটা কি, এবং তারা যাতে পড়াশোনা করে ভবিষ্যতে আরো উঁচু স্তরে যেতে পারে তার কথা তাদের গার্জেনকে বোঝাবো, এবং যাতে তারা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠায়, এবং তাদেরকে বলবো যে সরকার থেকে যেহেতু বিভিন্ন রকমের প্রকল্প চালু করেছে, যেমন মিড ডে মিল প্রকল্প, বিনা পয়সায় জুতো ছাতা, এই সমস্ত প্রকল্প চালু করেছে, তাই তাদের পড়াশোনার জন্য কোনো নির্দিষ্ট অর্থ ব্যয় করতে হবে না, তাই তাদের স্কুলে সমস্ত ছাত্রছাত্রীদেরকেই যাতে স্কুলে পাঠায়, সেই কথাটা স্যার আমি বলবো। আচ্ছা, বললেন সেই পাঠানোর পরেও তো একটা প্রাইমারি স্কুলে 4টে টিচার, 16টা ছাত্র, এই সিচুয়েশন হয়তো দাঁড়িয়ে আছে, এবার কি করবেন? এটার মানছি ক্ষেত্রে আপনি দেখবো যে হেডমাস্টার, হ্যাঁ বলেন, এই জায়গাটা একটু বলেন, একটু কিছুক্ষণ বলেন শুনি। বাড়ি বাড়ি গিয়ে আমি দেখবো যে সেই ছাত্রটি বা তাদের সন্তানটি কেন বিদ্যালয়ে যাচ্ছে না তার কারণটা নির্ণয় করব, এবং সেই মতো স্যার আমি ব্যবস্থা নেব। হ্যাঁ, ব্যবস্থাটা কি নেবেন সেটাই তো জানতে চাইছিলাম। এখন স্কুলে আসে না এরকম বাচ্চা নেই, হ্যাঁ আপনার প্রাইমারি স্কুলে আসে না সেটা আলাদা কথা, কিন্তু প্রাইভেট স্কুলে তো পড়ে। বুঝতে পারলাম। হ্যাঁ স্যার, তাহলে তারা যদি স্যার কোনো বেসরকারি প্রতিষ্ঠানে যদি পড়ায়, তাহলে আমি বলবো যে স্কুলে যেহেতু সবাই প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক, এবং স্কুলে বিভিন্ন রকমের প্রযুক্তির মাধ্যমে শিক্ষকরা তাদেরকে পড়াশোনার করান, অর্থাৎ সরকারি স্কুলে অবশ্যই পড়াশোনাটা ভালো হবে বলে আমার বিশ্বাস। তা হচ্ছে না কেন? পড়াশোনাটা ভালো হবে বুঝলাম, সব আছে, ইনফ্রাস্ট্রাকচার সব আছে, সব রেডি আছে, তা হচ্ছে নাটা কেন? হচ্ছে না কারণ স্যার বেসরকারি স্কুলে যেহেতু স্যার জাঁকজমকপূর্ণ বিজ্ঞাপনের জন্য মানুষ আকৃষ্ট হচ্ছে, অর্থাৎ পড়াশোনার পরিবর্তে তাদের নিয়ম শৃঙ্খলাটার বেশিভাবে শেখানোর উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, পড়াশোনাটার মানে বাদে তাদের নিয়ম শৃঙ্খলা বেসরকারি স্কুলে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাই এবং বিজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে মনকে আকৃষ্ট করছে। আমিও চাইবো সরকারি স্কুলেও যাতে বিজ্ঞাপন মাধ্যমে মানে কি বলবো মাধ্যমে যাতে জনগণকে বোঝানো যায় যে সরকারি স্কুলে পড়াশোনা ভালো হয়, তার আগে এবং তো তাদের প্রথম 1 বছর তো আপনাকে সরকারি স্কুলটাকে সেই জায়গায় নিয়ে যেতে হবে, তারপরে না বিজ্ঞাপনের মতো করে নিয়ে যেতে হবে না?
হ্যাঁ স্যার, সরকারি স্কুলকে আমি এমন ভাবে পরিচালনা করব যাতে আমার স্কুল থেকেই যে সমস্ত ছাত্রছাত্রীরা থাকবে তারা যেন ফার্স্ট র্যাঙ্ক করতে পারে, অর্থাৎ ভালো ক্লাসে পড়াশোনায় উত্তীর্ণ হয়ে মানে সমাজে জনকল্যাণমূলক কাজে যাতে অংশগ্রহণ করতে পারে সেই ব্যবস্থাটা করব। তার মাধ্যমে আমি এবং তার মাধ্যমে আমি বিজ্ঞাপনের ব্যবস্থা করব। হলিস্টিক্যালি ডেভেলপমেন্টের দিকে নজর রাখবো, হুম। বাচ্চাদের যাতে হলিস্টিক্যালি ডেভেলপমেন্ট হয়। সর্বাঙ্গীন যাতে তাহলে বিকাশটা হয়। আপনি বলেন, এই জায়গাটা তো একটা অপোজ করার জায়গা, আপনি কিভাবে সরকারি স্কুলের বিজ্ঞাপনটা করবেন বলেন? যেমন স্যার বেসরকারি স্কুলে বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে আকৃষ্ট করে, তেমনিও আমি সরকারি স্কুলে বিজ্ঞাপনের মাধ্যমে স্যার জনগণকে কি আকৃষ্ট বিজ্ঞান করতে কি কি বিজ্ঞাপন আপনি দেবেন সেটা একটু বলেন, জনগণকে আকৃষ্ট করে কি বিজ্ঞাপন দেবেন? সরকারি স্কুল তো। হ্যাঁ স্যার, সরকারি স্কুলেও যে কম্পিউটার অর্থাৎ আধুনিক যুগে যে কম্পিউটারের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হয় এবং সর্বাঙ্গীন বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের ব্যক্তিত্বকে যাতে গুরুত্ব দেওয়া হয়, স্কুলে এসে যাতে তাদের সর্বাঙ্গীন বিকাশ ঘটে, সেই সমস্ত কথা বলে মানুষকে স্যার অ্যাট্রাকটিভ বা আকর্ষণ করা যেতে পারে। হ্যাঁ, এই জায়গাটা, যে বিজ্ঞাপন মানে ম্যান টু ম্যান, মানে আমি মানুষকে বলবো, সে আরেক মানুষকে বলবে, এটা ঠিক আছে, এটা ঠিক হ্যাঁ। বলেছেন। যে বিজ্ঞাপন মানে যে আমি হ্যান্ডবিল ছাপিয়ে বেরিয়ে গেলাম যে এখানে প্রাইমারি স্কুলে হবে, এই হবে সেই হবে, সেটা না। লোক মাধ্যমে যেটুকু হয়, প্রথমে হুম। বাচ্চাদের দিয়ে, তারপরে বাচ্চাদের গার্জেনদের দিয়ে, ওরাও সিচুয়েশনটা দেখবে, তারপরে ওরা অ্যাডমিশন দেবে। হুম। ঠিক আছে। হ্যাঁ স্যার। বাহ, প্রিপারেশন ঠিক আছে। আমি এরকম আইএএস এর মতো একটা ইন্টারভিউ নিলাম আপনার আজকে। তরল স্বর, তরল স্বর কোনটি ম্যাডাম বলতে পারবেন? স্যার তরল স্বর বলা হয় র কে। র কে না ল কে? ল হচ্ছে স্যার পার্শ্বিক ধ্বনি এবং র হচ্ছে তরল স্বর। শিওর? হ্যাঁ স্যার শিওর। আচ্ছা, কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটা? হ্যাঁ স্যার, কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হয় এ কে। এ না আ? এ, রস্যই রস্যই রস্যু আ কে। না স্যার একেই তো বলা হচ্ছে। অজফলা আকার বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। আমি তো অ কে জানতাম। না অকেন্দ্রীয় তরল নয়, স্বর আ কে, সরি, তরল স্বর আ কে, অ আকারে আ কে জানতাম। তরল কেন্দ্রীয়, কেন্দ্রীয় স্বরধ্বনি, সরি, কেন্দ্রীয় স্বরধ্বনি। কেন্দ্রীয় স্বরধ্বনি বলা হচ্ছে আ কে। আচ্ছা, কেন্দ্রীয় স্বরধ্বনি আ কে, তাই তো? আচ্ছা হ্যাঁ স্যার। ম্যাডাম, ওই আমাদের স্বরবর্ণ গুলো কি কি আছে? হ্যাঁ স্যার, স্বরবর্ণ বাংলায় স্বরবর্ণ আছে মোট 11টি স্বরবর্ণ আছে। অ, বলেন তো। আ, অ, আ, হস্যই, দীর্ঘই, হস্য, দীর্ঘ, রি, এ, ওই, ও, ঔ। আচ্ছা, তাহলে এই যে এই যে লিকার যেটা, হ্যাঁ। লিকার, হ্যাঁ স্যার। এই আমাদের এই যে বর্ণগুলো, বর্ণগুলো কোথা থেকে এসছে, আর ওখান থেকে লিকারটা মুছে যাওয়ার পেছনে কারণটা কি ছিল? স্যার লিকারটা স্যার সংস্কৃত যে ভাষা সেটাতে এখনো ব্যবহার আছে, কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রে স্যার লিকারটার ব্যবহার আর বর্তমানে নেই। কেন? সংস্কৃতর বর্ণগুলো দেখতে আর বাংলার বর্ণগুলো দেখতে তো এক না। না স্যার এক নয়। তাহলে লিকার দিয়ে সংস্কৃত একটা কথা বলুন শুনি। লিকার দিয়ে লিট। মানে? স্যার এই মুহূর্তে স্যার মনে পড়ছে না স্যার। আচ্ছা, পূর্ণস্বর কয়টি ম্যাডাম? পূর্ণ স্বর। হুম। পূর্ণ স্বর স্যার 11টা। সাতটা। হ্যাঁ সরি সরি, হ্যাঁ পূর্ণ স্বরধ্বনি হচ্ছে 7টা। হ্যাঁ সরি। পূর্ণ স্বরধ্বনি হচ্ছে সাতটা। হ্যাঁ পূর্ণ স্বরধ্বনি হচ্ছে 7টা। একটা তালব্য ধ্বনির নাম বলেন তো। তালব্য ধ্বনিতে উম তালবস্য বর্গের যে বর্ণগুলো আছে অন্তস্থ জ, র, ল, ব, তালবস্য। এগুলো হচ্ছে তালিবস্যটা হলো না, তালব্য ধ্বনি হলো চ বর্গের জ, ঝ তালিবস্য। সরি 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 সরি। আচ্ছা, ক। স্যার ক। হ্যাঁ বলুন। ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কটি আছে? ব্যঞ্জন বর্ণ আছে 39টি। বলেন। হ্যাঁ,
ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তের ন, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, ব, তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব, হ, ডয় শূন্য র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, অন্তস্থ অ, খণ্ডত্ব অনুস্বার বিসর্গ চন্দ্রবিন্দু চাঁদ। আচ্ছা, এই জ আর অন্ত্যেষ্টার মধ্যে কি পার্থক্য? হ্যাঁ, একটা অন্তস্থ জ, অন্তস্থ অ হচ্ছে স্যার যেটা ফুটকি থাকে, আর অন্তস্থ জ হচ্ছে সেটা যেটা স্যার ফুটকি থাকে না, বিন্দু কি থাকে না, তার মধ্যে পার্থক্য? বিন্দু থাকে না। পার্থক্য কি? পার্থক্যটা কি? এটা যে অন্তস্থ অ যেটা হচ্ছে অন্তস্থ ধ্বনি, আর অন্তস্থ জ যেটা হচ্ছে স্যার, ওটা হচ্ছে স্যার আরে একই অন্তস্থ তো, ঠিকই তো বলছেন, গুলাচ্ছেন কেন? ঠিকই তো বলছেন। ওই একটা মানে একটা আপনার ওই ফুটকির বিন্দুর পার্থক্য, ফুটকি না ওটা, হ্যাঁ, মানে ওটাকে বিন্দু বলবেন, হ্যাঁ। বিন্দু বিন্দু বলে, এটা ঢয় বিন্দুর বিন্দুটা পার্থক্য। হ্যাঁ, হ্যাঁ। বিন্দুর পার্থক্য, হ্যাঁ, এইটাই হবে। ঠিক আছে। হুম। আচ্ছা, একটা হচ্ছে অর্ধ ব্যঞ্জনের নাম বলেন তো। অর্ধ ব্যঞ্জনের নাম হচ্ছে স্যার মানে উদাহরণ বললেই হবে। হর্ষই। অর্ধ ব্যঞ্জন স্যার, হুম। অর্ধ ব্যঞ্জনের উদাহরণ হচ্ছে স্যার, স্যার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না স্যার। আচ্ছা, ঠিক আছে, অর্ধ ব্যঞ্জন দন্তের ন, ম, র, ল। দন্তন্য ম, র, ল, ব। আচ্ছা, এই র আর ল এটা হচ্ছে তরল স্বর, ঠিক আছে। হ্যাঁ তরল স্বর কেন বলে বলেন তো দেখি? স্যার, এটা উচ্চারণ করার সময় জিভটা স্যার আমাদের কণ্ঠের যে কম্পন সৃষ্টি হয়। কিচ্ছু না, জিভের দুই পাশ দিয়ে এটা বেরিয়ে যায় বলে তরল স্বর, হালকা ভাবে ল। জিভের দুপাশ দিয়ে হাওয়া বেরিয়ে যায়, দেখেন আপনি ল বলে। ল, হ্যাঁ, জিভের দুই পাশ থেকে এর জন্য তরল স্বর বলে, মানে কোনো বেশি চাপ নিতে হয় না ওয়ার্ডটা বলতে গেলে, মানে এটা বোঝাতে চাইছে এখানে। আচ্ছা, প্লুতস্বর কি ম্যাডাম? প্লুতস্বর? দ্রুতস্বর যেটা স্যার টেনে টেনে উচ্চারণ হয়, যেমন যদু হে, রাম হে, আচ্ছা, বাহ, বাহ। টেনে উচ্চারণ। আচ্ছা, আর তারুণ যত ধ্বনি বলি, তারুণ যত হ্যাঁ, তারুণ জাত তাড়না করে বর্ণ, বেড়ায়, তাড়না, হ্যাঁ। ঢয় বিন্দু র, ঢয় বিন্দু র, এগুলো হচ্ছে স্যার তারুণ জাত বর্ণ। কেন তাড়িয়ে বেড়ায় তাই? না স্যার, ওটা নয়, ওটা স্যার জীবের ডয়, ডয় বিন্দু র, এটা হচ্ছে জীব থেকে তো হাওয়াটা বের হচ্ছে। সে ওরকমই কোন একটা ব্যাপার হয়েছে না, উচ্চারণটা এমনই মনে হচ্ছে তাড়না করে বেড়ায়, হ্যাঁ, তাড়না করবে। এরকম উচ্চারণটা, মানে কিছু কিছু নামে যেমন তাড়না করে বেড়ায়, মানে রঘু, হ্যাঁ। তাই না? তাড়না করে বেড়ায়, এরকম ব্যাপারটা। হুম। আচ্ছা, আচ্ছা ম্যাডাম আমাকে বলেন তো, হচ্ছে সরলোপ আদি মধ্য অন্ত, তিনটে সরলোপ বলেন তো, উদাহরণ। হ্যাঁ, আদি স্বরলোপ যেটা সেটা হচ্ছে স্কুল থেকে স্কুল, এটা হচ্ছে আদি স্বরলোপ। হুম। আর মধ্য স্বরলোপ হচ্ছে উম, মধ্য স্বরলোপ, এটা হচ্ছে গামোছা থেকে গামছা, গামোছা থেকে হ্যাঁ, গামছা। গামুছা থেকে গামছা, যেমন ও কারটা লোপ আছে মাঝে। আর হ্যাঁ, অন্তঃস্বরলোপ হচ্ছে অন্তঃস্বরলোপ যেটা হচ্ছে স্যার, স্যার অপশন দিন আমাকে। অতিথি থেকে অতীত। হ্যাঁ, অতিথি থেকে অতীত। হুম। ঠিক আছে ম্যাডাম, আপনার রস, পারফরমেন্স খুব ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। পারফরমেন্স খুব ভালো, বাংলায় তো ভালো প্রিপারেশন আছে দেখছি।